হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমরা যে টপিকটা আগের পার্টটায় দিয়েছি সেটা হচ্ছে আয়রন মেটাবলিজম অ্যান্ড অ্যানিমিয়া টপিকটার নাম, এবং তাতে আমরা লার্নিং অবজেক্টিভসে দেখেছি আমরা তিনটে পয়েন্ট পড়িয়েছি, যেটা হচ্ছে রোল অফ আয়রন ইন ডিফারেন্ট এনজাইমস, অর্থাৎ কোন কোন এনজাইমস এবং প্রোটিনের মধ্যে হচ্ছে আয়রন প্রেজেন্স থাকে, অর্থাৎ এসেনশিয়ালি প্রেজেন্ট থাকতেই হয়। সেখানে আমরা পড়েছি হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, সাইটোক্রোমস এটসেট্রা। সোর্স অফ আয়রন অর্থাৎ আমরা প্ল্যান্ট সোর্স দেখেছি, যেটা হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস এবং ড্রাই ফ্রুটস। অ্যানিম্যাল সোর্স দেখেছি, যেটা হচ্ছে ফিশ। সব সোর্স অফ আয়রন দেখেছি। এরপর হচ্ছে আয়রন অ্যাবজর্পশন আমরা দেখেছি, যেটা হচ্ছে প্রক্সিমাল পার্ট অফ ডিওডিনামে হয়ে থাকে, এবং সেখানে অ্যাবজর্পশনটা কী প্রসেসে হয় সেটাও আমরা দেখেছি। অ্যান্ড মেটাবলিজমের মধ্যে আর কি অ্যাবজর্পশন, ট্রান্সপোর্ট, স্টোরেজ, এক্সক্রিশন এইগুলোই পড়ে, ঠিক আছে। তো আজকে আমরা দেখব ট্রান্সফারেন্স সাইকেল। আমরা যদি প্রথম থেকে একটুখানি রিভাইজ করে নিই তাহলে আমি বলবো ফার্স্টই হচ্ছে রোল অফ আয়রন ইন ডিফারেন্ট এনজাইম। তার মধ্যে আমরা ফার্স্ট স্লাইডে দেখেছিলাম যেগুলো বললাম, হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, সাইটোক্রোম, জ্যান্থিন অক্সিডেজ এইগুলো এটসেট্রা। তারপরে আমরা দেখছিলাম সোর্স অফ আয়রন, সেখানে হচ্ছে প্ল্যান্ট সোর্স, অ্যানিম্যাল সোর্স, ঠিক আছে। এবং সেটাকে কোনটা হচ্ছে অ্যাবসর্পশনে হচ্ছে ইনক্রিজ করছে, এনহ্যান্স করছে, এবং কোন সাবস্টেন্স হচ্ছে সেই অ্যাবসর্পশন প্রসেসটাকে হচ্ছে ইনহিবিট করছে, সেটাও দেখেছিলাম। এবং সাইট অফ আয়রন অ্যাবসর্পশন দেখেছিলাম। তো আমরা যখন পরীক্ষায় লিখব তখন সোর্স অফ আয়রনে আমরা দুটো লিখব, একটা হচ্ছে ডায়েটারি সোর্স আর একটা হচ্ছে নন ডায়েটারি সোর্স। আয়রন হচ্ছে আমরা ডায়েটারি সোর্সের মাধ্যমে হচ্ছে প্ল্যান্ট সোর্স আর অ্যানিম্যাল সোর্স জানলাম, আর নন ডায়েটারি সোর্স হচ্ছে আমাদের হিমোগ্লোবিন যে মেটাবলিজম আছে সেখানে আমরা পড়ব যে হিমোগ্লোবিন আমাদের আরবিসি হচ্ছে 120 ডেজ পর ওটা ডিগ্রেডেশন হয়, আরবিসি ডিগ্রেডেশন স্প্লিনে হয়, এবং সেই আরবিসি ডিগ্রেডেশনের ফলে আরবিসির মধ্যে থাকা হিমোগ্লোবিন কিন্তু বাইরে বেরিয়ে আসে, এবং সেই হিমোগ্লোবিনটাও ডিগ্রেড হয়ে হিম এবং গ্লোবিন পার্ট তৈরি করে, যার মধ্যে গ্লোবিন থেকে অ্যামিনো অ্যাসিড পুল তৈরি হয়। আর হিম যেহেতু 4টে পাইরল রিং এবং একটা সেন্ট্রালি প্লেসড আয়রন নিয়ে তৈরি, তাই ওটা হচ্ছে ভেঙে গিয়ে যে আয়রনটা পাই ওটাকেও আমরা নন ডায়েটারি আয়রন বলতে পারি। তাহলে আয়রনের দুটো সোর্স হলো, একটা হচ্ছে ডায়েটারি, একটা নন ডায়েটারি, ঠিক আছে। সোর্স অফ আয়রন জানলাম। এবারে অ্যাবজর্পশনের আমরা সাইট জানি, প্রক্সিমাল পার্ট অফ ডিওডিনাম। এবারে অ্যাবজর্পশন কী করে হচ্ছে আমি এটা দেখিয়েছিলাম, এই যে এটা আমি বুঝিয়েছিলাম যে এখানে Fe2 প্লাসটা Fe3 প্লাস এবং Fe2 প্লাস দুভাবেই আমরা খাবারের সাথে যে ডায়েটারি সোর্স থাকে তাতে Fe2 প্লাস এবং Fe3 প্লাস থাকে, কিন্তু আমাদের অ্যাবজর্ব করতে গেলে আমাদের Fe2 প্লাস ফর্মে কনভার্ট করতে হয়। তাই এখানে হচ্ছে যেগুলো আমাদের Fe3 প্লাসে থাকে সেগুলোকে Fe2 প্লাসে কনভার্ট করার জন্য ডিওডিনাল সাইটোক্রোম বি এর মাধ্যমে কনভার্ট করি। আর হচ্ছে অ্যাসিডিক যে এই Fe2 প্লাসটা আর যাতে Fe3 প্লাসে না হয়ে যেতে পারে সেটা থেকে রক্ষা করে যে স্টমাকের যে অ্যাসিডিক যে সিক্রেশন হয়, গ্যাস্ট্রিক সিক্রেশন, সেই অ্যাসিডিক মিডিয়ামটাই হচ্ছে Fe2 প্লাসটাকে স্টেবিলিটি দেয়, অর্থাৎ এটা আবার ব্যাক করে Fe3 প্লাস হয় না। তারপরে এটা তো বলেইছি DMT1 এর মাধ্যমে ঢুকলো, এবং তার হচ্ছে দুটো অপশন, একটা স্টোরেজ, একটা হচ্ছে এক্সক্রিশন। তো আমি এগুলো সব বলে দিয়েছি। আজকে আমরা দেখব যে এখান থেকে তো একটা হচ্ছে স্টোরেজ হচ্ছে আর একটা হচ্ছে এক্সক্রিট হয়ে যাচ্ছে, অর্থাৎ এন্টারোসাইট থেকে আমাদের ব্লাড প্লাজমায় চলে এলো। এবারে ব্লাড প্লাজমায় এসে এটা আবার Fe2 প্লাস থেকে Fe3 প্লাস হলো, এবং কোনো আয়রন কোনো আয়ন ফ্রি আয়ন হচ্ছে এমনি যেতে পারে না বডি প্লাজমার মধ্যে দিয়ে, সেটাকে একটা কমপ্লেক্স তৈরি করতে হয়। তাই ট্রান্সফারিংয়ের সাথে একটা কমপ্লেক্স তৈরি করবে এবং প্লাজমার মধ্যে দিয়ে যাবে। তো আজকে দেখবো যে প্লাজমার মধ্যে দিয়ে তো গেল, কিন্তু যেখানে আমাদের এরিথ্রোপয়েসিস হচ্ছে, এরিথ্রোপয়েসিসের জন্য অর্থাৎ আরবিসি প্রোডাকশন হচ্ছে, সেখানে আমাদের তাহলে হিমোগ্লোবিনের দরকার। হিমোগ্লোবিনের জন্য আমাদের কিন্তু আয়রন দরকার, সেই আয়রন অর্থাৎ বোন ম্যারোতে সেই আয়রনটা দরকার যেখানে এরিথ্রোপয়েসিস হচ্ছে। তাহলে আমাদের এই আয়রনটা আমাদের বোন ম্যারোতে নিয়ে যেতে হবে, অথবা কোনো টিস্যু যেখানে স্টোরেজ হিসেবে থাকবে, সেটা লিভার সেলই মেন হয় যেখানে হচ্ছে ফেরিটিন ফর্মে স্টোরেজ থাকে, অথবা হিমোসিডারিন বলে আরেকটা ফর্ম হয়, কমপ্লেক্স ফর্ম। এই দুটো ফর্মে আয়রন হচ্ছে স্টোর হতে পারে, একটা হচ্ছে ফেরিটিন, একটা হচ্ছে হিমোসিডারিন।
তো আমরা প্রোটিনগুলো জেনেছি এবং কেন আমরা এখানে সেই Fe2+ টাকে Fe3+ করছি, কারণ Fe2+টা H2O2 সাথে রিয়্যাক্ট করে গিয়ে একটা ফ্রি র্যাডিক্যালস দিচ্ছে, যেটা হচ্ছে বডির পক্ষে খুব ডেঞ্জারাস, এবং সেই জন্য আমরা ওটাকে স্টোরেজ করতে গেলে Fe3+ করে দেবো। তো আগের দিনের পড়াটা আমি ছোট করে রিক্যাপ করলাম। এখানে হচ্ছে সমস্ত প্রোটিনসগুলো সম্বন্ধে বলা আছে, আর এটা হচ্ছে ওয়াই ফ্রি আয়রন ইজ ডেঞ্জারাস ওটা আছে। তো এখান থেকে আজকে আমাদের শুরু হবে, অর্থাৎ ট্রান্সফারিং সাইকেল। ট্রান্সফারিং সাইকেল বলতে আমরা যে দেখলাম যে ট্রান্সফারিং মলিকিউলের সাথে আয়রনটা যোগ হয়ে ওটা হচ্ছে বডি প্লাজমা দিয়ে ফ্লো করে গেল। এবারে সেটা যখন কোনো সেলে মানে সেলের মধ্যে ঢুকবে তখন সেটা কি করে প্রসেসে ঢোকে, ঠিক আছে। তো সেই যে সাইকেলটা হয় সেটাকে বলা হয় ট্রান্সফারিং সাইকেল। অর্থাৎ প্লাজমায় ছবিটা যদি ভালো করে দেখি, যে প্লাজমায় আমাদের দেখছি Fe3+ আছে, Fe3+ এবং অ্যাপোট্রান্সফারিন আছে। অ্যাপোট্রান্সফারিন বলতে যে আমরা ট্রান্সফারিন মলিকিউলটার কথা বলছিলাম আগের স্লাইডে, ওটাকেই এখানে বলছে অ্যাপোট্রান্সফারিন। অ্যাপোট্রান্সফারিন আছে, আর আমাদের ওপর থেকে এই যে বেরোলো, এখান থেকে Fe2+ বেরোলো এবং Fe2+টা Fe3+-এ কনভার্ট হলো, Fe3+টা আছে, আর এটা হচ্ছে অ্যাপোট্রান্সফারিন। তো এই অ্যাপোট্রান্সফারিনের সাথে, এটা যদি অ্যাপোট্রান্সফারিন হয়, অ্যাপোট্রান্সফারিনের সাথে এই Fe3+টা কম্বাইন করে কি তৈরি করবে, ওটা হচ্ছে হলো ট্রান্সফারিন মলিকিউল তৈরি করবে। এই যে TFFe মলিকিউলটা তৈরি হলো, একে আয়রন ট্রান্সফারিন বা হলো ট্রান্সফারিন মলিকিউল বলা হচ্ছে। এই যে ফর্ম করলো, এবারে এটা হচ্ছে আমাদের টিস্যু, ঠিক আছে। এবারে টিস্যুর মধ্যে আমাদের কি থাকে, TFR1 অর্থাৎ ট্রান্সফারিন রিসেপ্টর মলিকিউল থাকে 1। তো এইটা হচ্ছে TFR1, অর্থাৎ এখান থেকে আমরা এটা হচ্ছে একটা রিসেপ্টর, যেটা হচ্ছে মেমব্রেনে এমবেডেড আছে। আর এটা একটা ফর্ম হলো ট্রান্সফারিন Fe, অর্থাৎ অ্যাপোট্রান্সফারিন আর Fe মিলে হলো ট্রান্সফারিন হলো। হলো ট্রান্সফারিনটা এবার প্লাজমা মেমব্রেনের উপর যে ট্রান্সফারিন রিসেপ্টর 1 প্রোটিনটা আছে সেটার সাথে কম্বাইন করলো, করে একটা TFR1 TFFe কমপ্লেক্স তৈরি করলো, অর্থাৎ ট্রান্সফারিন রিসেপ্টর ট্রান্সফারিন আয়রন কমপ্লেক্স তৈরি করলো। এবারে সেই কমপ্লেক্সটাকে তো সেলের মধ্যে নিতে হবে, তাহলে কোনো জিনিস যখন সেলের মধ্যে নেওয়া হয় সেটা হচ্ছে এন্ডোসাইটোসিস প্রসেসে হয়। তো এখানেও ঠিক ওই একই হলো, এন্ডোসাইটোসিস প্রসেসে একটা ভেসিকেল তৈরি হলো, এবং এই এন্ডোসাইটোসিস প্রসেসটা যখন হচ্ছে তখন এই যে ভেসিকেলসটা হচ্ছে আমাদের, তাতে কিন্তু ক্ল্যাথরিন কোটেড থাকে। আমরা এন্ডোসাইটোসিস প্রসেসেই জেনেছি যে কিছু কিছু এন্ডোসাইটোসিসের ক্ষেত্রে আমাদের ক্ল্যাথরিন কোট থাকে প্লাজমা মেমব্রেনে। তো এখানেও যে ভেসিকেলটা ফর্ম হলো সেটা পুরোটাই ক্ল্যাথরিন কোটেড থাকবে, আর ভিতরে থাকবে ট্রান্সফারিন রিসেপ্টর মলিকিউলটা থাকবে, আর হলো ট্রান্সফারিন মানে অ্যাপোট্রান্সফারিন আর Fe3+ নিয়ে যে মলিকিউলটা তৈরি হয়েছিল সেটা থাকবে। এরপরে কি হলো, ভেসিকেলটা যখনই ভিতরে ঢুকে এলো তখনই কি হলো, যে বাইরে যে ভেসিকেলসের বাইরে যে ক্ল্যাথরিন মলিকিউলগুলো ছিল সেগুলো কোটেড ছিল, সেগুলো ওটা থেকে ডিট্যাচড হয়ে গেল, অর্থাৎ ক্ল্যাথরিনগুলো বেরিয়ে গেল, এবার ভেসিকেলটা আনকোটেড হয়ে গেল। এরপরে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে এই Fe3+ যেটা প্লাজমা আছে সেটাকে টিস্যুর মধ্যে নিয়ে আসতে হবে। তা এখন তো ওটা ভেসিকেলসের মধ্যে আছে, তো এটাকে তাহলে আমাদের বার করতে হবে। আমরা জানি কোনো যখন প্লাজমা মেমব্রেনের মধ্যে দিয়ে Feটা যাবে তখন সেটাকে কি ফর্মে হতে হবে, সেটাকে হচ্ছে Fe2+ ফর্মে। সেই জন্য আমরা আমাদের যে এখানে Fe3+ যে ফর্মটা আছে ওটাকে কিন্তু আমাদের আগে Fe2+ করতে হবে, তবেই তো এটা ভেসিকেলস থেকে মেমব্রেনে যাবে। সেই জন্য আমরা এখানে একটা স্টেপ 3 বলে একটা মেটালো রিডাক্টেজ এনজাইম, এটা একটা মেটালো রিডাক্টেজ এনজাইম যেটা হচ্ছে মেটালের রিডাকশন ঘটায়। অর্থাৎ এখানে Fe3+টা কী করলো, একটা ইলেকট্রন নিয়ে Fe2+ করলো, অর্থাৎ রিডাকশন হলো। ইলেকট্রন যখন অ্যাকসেপ্ট করে কোনো আয়ন তখন সেটা হচ্ছে রিডাকশন প্রসেস। অপরদিকে আর একটা অক্সিডেশনে হতে হবে, সেই জন্য NADPH থেকে Hটা চলে গিয়ে NADP+ তৈরি হলো, ঠিক আছে। তো স্টেপ 3 এই যে মেটালো রিডাক্টেজ এনজাইম এটা এখানে এসে যখন বাইন্ড করলো তারপরেই এই Fe3+টা ট্রান্সফারিনটাকে ছেড়ে এখানে এলো এবং এটা কনভার্ট করে Fe2+ ফর্ম করলো।
এবারে তো Fe2+ ফর্ম হলো। এবার এই Fe2+টা যাতে আবার Fe3+ না হয়ে যায় সেই জন্য আমরা বলেইছি আগে যে এটাকে অ্যাসিডিক মিডিয়াম করতে হবে। তো সেই জন্য আমরা দেখো আগেই এখানে একটা প্রোটন পাম্প লাগিয়ে সেটাকে H+টাকে এন্টার করে দিয়েছি। তাহলে এই মিডিয়ামটা কিন্তু অ্যাসিডিক হয়েই আছে অলরেডি। সো এই Fe2+টা আর Fe3+ হবে না। এবার আমাদের কি করতে হবে, Fe2+টাকে আমাদের বের করতে হবে ভেসিকেলস থেকে। তার জন্য আমাদের আবার ঠিক মেটাল ট্রান্সপোর্টার চাই, যেমন ঠিক এন্টারোসাইটে আমরা নিয়েছিলাম মানে ইন্টারস্টিশিয়াল যে লিউমেন থেকে আমরা যেভাবে এন্টারোসাইটে এন্টার করিয়েছিলাম Fe2+টাকে DMT ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টারের মাধ্যমে, ঠিক সেইভাবেই এই ভেসিকেলস থেকে আবার এই সেলস বা টিস্যুর মধ্যে নিয়ে আসবো। সেই DMT1টা মাধ্যমে Fe2+টা এখানে এলো Fe2+। এবারে আবার এই Fe2+টা কিন্তু এখানে যখন স্টোর হবে, হয় এটা সঙ্গে সঙ্গে কাজে লেগে যাবে, অর্থাৎ কোনো মানে আরবিসি প্রোডাকশন বা কিছু প্রসেসে ঢুকে যাবে, নয় এটা যখন আবার যদি স্টোরেজ হয় তাহলে আবার কিন্তু Fe2+ ফর্মে থাকতে পারবে না। কারণ Fe2+ আমরা জেনেছি H2O2-র সাথে রিঅ্যাক্ট করে একটা র্যাডিক্যালস তৈরি করে, ফ্রি র্যাডিক্যালস, যেটা হচ্ছে বডির পক্ষে ডেঞ্জারাস। তাই ওটা কিন্তু আবার অ্যাপোফেরিটিনের সাথে রিঅ্যাক্ট করে ফেরিটিন ফর্মে এখানে স্টোর হতে পারে, অথবা সেটা যে কোনো প্রসেস যেটা রিকোয়ার প্রসেস আছে সেখানে চলে যেতে পারে। আর বাকি কি তাহলে পড়ে রইলো, বাকি আমাদের ট্রান্সফারিন যে অ্যাপো ট্রান্সফারিনটা পড়ে রইলো এবং ট্রান্সফারিন রিসেপ্টর পড়ে রইলো। সেটা একইভাবে আবার এক্সোসাইটোসিস প্রসেসে ঠিক একইভাবে আর DMT1টাও আছে। তো DMT1টাও আমাদের আবার রিসাইকেল ব্যাক করলো এবং TFR1 অর্থাৎ ট্রান্সফারিন রিসেপ্টর 1টাও ব্যাক করলো, আর অ্যাপো TFটাও মানে অ্যাপো ট্রান্সফারিন সেটাও কিন্তু রিসাইকেল ব্যাক করলো। এরপরে আবার ঠিক একইভাবে এই সাইকেলটা কিন্তু চলতে থাকবে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আরেকবার বলে দিচ্ছি যে কি হচ্ছে, আমাদের যে এন্টারোসাইট সেল থেকে Fe2+টা বেরিয়ে আসছে প্লাজমাতে ফেরোপ্রোটিন দিয়ে, তারপর সেখানে আবার সেটা Fe3+-এ পরিণত হচ্ছে এবং সেই Fe3+টা একা একা প্লাজমার মধ্যে দিয়ে যেতে পারে না, তাই সেটার সাথে একটা অ্যাপো ট্রান্সফারিন মলিকিউলের হচ্ছে একটা কম্বাইন করে একটা কমপ্লেক্স তৈরি করছে। এরপর সেটা প্লাজমা দিয়ে ফ্লো করে যাচ্ছে ব্লাডের মধ্যে দিয়ে, বা যেখানে দরকার হয় এরিথ্রোপয়েসিসের জন্য বোন ম্যারোতে অথবা কোনো টিস্যুতে, সেখানে হচ্ছে আমাদের সেই আয়রন মলিকিউলটাকে সেই টিস্যুর মধ্যে আমাদের ঢুকিয়ে দেওয়াটাই কাজ। এবং সেই যে এন্টার করছে আয়রনটা সেটা এবার আমাদের জানতে হবে। তো সেখানে কি করছে, Fe3+টা অলরেডি অ্যাপো ট্রান্সফারিনের সাথে কম্বাইন করে একটা হলো ট্রান্সফারিন মলিকিউল বা ট্রান্সফারিন আয়রন মলিকিউল তৈরি করছে। এই ট্রান্সফারিন আয়রন মলিকিউলটাকে যখনই সেলের মধ্যে আমি ঢোকাতে চাইবো তখনই সেখানে একটা রিসেপ্টর দরকার। তাহলে আমরা ঢোকাচ্ছি হচ্ছে ট্রান্সফারিন আয়রন মলিকিউল, তাহলে তার জন্য রিসেপ্টরটা ট্রান্সফারিন রিসেপ্টর হবে। তো ট্রান্সফারিন রিসেপ্টারের মাধ্যমে ট্রান্সফারিন রিসেপ্টারের সাথে ওই কমপ্লেক্সটা কম্বাইন করলো এবং ফর্ম করলো আর একটা কমপ্লেক্স, ঠিক আছে, সেটা হচ্ছে TFR1 T1 Fe কমপ্লেক্স। এরপর সেটাকে আমরা সেলের মধ্যে নিতে হবে রিসেপ্টারের সাথে মানে যে মানে যেটাকে আমরা সেলের মধ্যে ঢোকাতে চাইছি সেটা একটা কমপ্লেক্স ফর্ম করলো। এবারে সেটাকে যখন আমি সেলের মধ্যে ঢোকাতে চাইবো তখন তাহলে আমাকে সেখানে এন্ডোসাইটোসিস প্রসেস করতে হবে। তো এখানে হয় ক্ল্যাথরিন কোটেড পিট যে এন্ডোসাইটোসিস প্রসেস ছিল সেটা, অর্থাৎ যে এন্ডোসাইটোসিসের ভেসিকেলসটা তৈরি হবে এবং ভিতরে একটা ভেসিকেলস ফর্মে চলে আসবে, বাইরে যে সাবস্টেন্সটা আমাদের ঢোকানোর দরকার সেটাকে নিয়ে, তখন কি ভেসিকেলসের চারপাশে একটা ক্ল্যাথরিনের কোটেড হবে। এরপর যখনই ওটা ভিতরে ঢুকে এলো তখনই সাথে সাথে ক্ল্যাথরিনের যে কোট ছিল সেটা কিন্তু ভেঙে গেল, অর্থাৎ ক্ল্যাথরিনগুলো আর ওর সাথে জুড়ে থাকলো না। এরপর একটা ভেসিকেলসটা কিন্তু আনকোটেড হয়ে গেল। তাহলে ভেসিকেলসের মধ্যে এখন আছে যে ট্রান্সফারিন রিসেপ্টর মলিকিউল উইথ ট্রান্সফারিন Fe কমপ্লেক্স। এবারে আমাদের ওই ট্রান্সফারিন Fe কমপ্লেক্স থেকে ওটাতে Fe3+ ফর্মে আছে, ওটাকে যদি আমি ভেসিকেলস থেকে বার করতে চাই, আমরা জানি যে Fe মানে আয়রন হচ্ছে Fe2+ ফর্মে ট্রান্সপোর্ট হয়, মানে একটা সেল থেকে আর একটা, অর্থাৎ সেল মেমব্রেন দিয়ে পাস করে। তাহলে আমাদের ওই Fe3+টাকে Fe2+-এ করতে হবে যদি আমরা সেটাকে ভেসিকেলস থেকে টিস্যুতে বার করতে চাই।
সেই কাজটা করে হচ্ছে STIF3 বলে একটা মেটালো রিডাক্টেজ এনজাইম। ঠিক আছে, এই মেটালো রিডাক্টেজ এনজাইমটা কি করে, Fe3+ থেকে Fe2+ করে দেয়। এবারে এই যে Fe2+টা তৈরি হলো সেটা যাতে আবার Fe3+ না যায়, তাই জন্য আমাকে ভিতরটাকে আগে থেকেই অ্যাসিডিক করে রাখতে হয়। তো এই অ্যাসিডিক করার জন্য আমি দেখিয়েছি আগেই কিন্তু প্রোটন পাম্প দিয়ে আমরা H+টাকে এন্টার করে রেখেছি, ফলে পিএইচটা 5 হয়ে আছে, যেটা হচ্ছে অ্যাসিডিক মিডিয়া। তাহলে Fe2+টা Fe3+এ ব্যাক করবে না। এবারে যে Fe2+টা হলো এটাকে আমাকে ভেসিকলস থেকে বাইরে আনতে হবে। তাহলে আমি জানি যে এটা হচ্ছে ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টার লাগবে। তো ডাইভ্যালেন্ট মেটাল ট্রান্সপোর্টারের মাধ্যমে আমি Fe2+টাকে বাইরে নিয়ে চলে এলাম। এবারে এই Fe2+টা হয় স্টোরেজ হতে পারে, আবার Fe3+ ফর্ম করে, অর্থাৎ অ্যাপোফেরিটিনের সাথে আবার Fe2+ মিলে ফেরিটিন হতে পারে, যেখানে আবার Fe3+ ফর্ম করে যাবে। আর নয় এটা আবার বোন এরিথ্রোপয়েসিস বা রিকোয়ার্ড যে প্রসেসের জন্য আমি অ্যাবজর্ব করেছি সেটাতে চলে যাবে। আর বাকি যেটা পড়ে আছে ভেসিকেলসের মধ্যে সেটা হচ্ছে ট্রান্সফারিন রিসেপ্টর আর অ্যাপোট্রান্সফারিন আর TMT1। এগুলো আবার এক্সোসাইটোসিস পদ্ধতিতে সেল থেকে বেরিয়ে যাবে এবং রিসাইকেল ব্যাক করে পরের সাইকেলের জন্য আবার কিন্তু এগুলো তৈরি হয়ে গেল। দেখো অ্যাপোট্রান্সফারিন এখানে চলে গেল, TFR1 আবার সেল মেমব্রেনে এমবেডেড হয়ে গেল এবং TMT1ও আবার এমবেডেড হয়ে গেল। তো এইভাবেই সাইকেলটা চলতে, আবার আয়রন আসবে, আবার সেটাকে ঢোকাবে, এইভাবেই সাইকেলটা চলতে থাকবে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আবারও পিছনে গিয়ে আরেকবার ভিডিওটা দেখো, বুঝতে পারবে। এবং এইটা সাইকেলটা বোঝাতে গিয়ে অনেকটাই সময় চলে গেল, মানে অনেকটা বড় ভিডিওটা হয়ে যাবে। সেই জন্য আজকে আমি শুধু এই সাইকেলটারই এই ভিডিওটা শুধু এই সাইকেলটাই বোঝালাম। এর পরেরটাতে আমি রেগুলেশন অফ আয়রন হিমোস্ট্যাসিসের দুটো প্রসেস আছে, সেগুলো কিন্তু আমি বুঝিয়ে দেবো। আমি ভেবেছিলাম একসাথেই দিয়ে দেবো, কিন্তু এটা অনেকটাই বড় হয়ে গেল। এটা কিন্তু খুব বোঝার জায়গা আছে, এটা আর এই আগেরটা, এই দুটো মিলেই হচ্ছে মেটাবলিজমের যে অ্যাবজর্পশন, ট্রান্সপোর্টেশন অ্যান্ড স্টোরেজ, তিনটেই কিন্তু হয়ে গেল। এর পরেরটা হচ্ছে আরেকটা পার্ট, যেটা হচ্ছে আয়রন হিমোস্ট্যাসিস, অর্থাৎ বডিতে আয়রনের মাত্রাটাকে ঠিক রাখতে গেলে আমাদের যে রেগুলেশনটা হয় সেটাকে নিয়ে আমরা বলবো। তো সেখানেও খুব ইন্টারেস্টিং জিনিস আছে, এটা বা এটা আর এটা খুবই ইন্টারেস্টিং। এবং তারপরে কিন্তু আমাদের এটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা অ্যানিমিয়ায় ঢুকবো। ঠিক আছে, তো এই অবধি দেখো, বাই। কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আমি যদি পারি অবশ্যই তোমাদের সাহায্য করব। থ্যাংক ইউ, বাই।